আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে সবে আপনাদের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী গেল বাংলাদেশ আওয়ামী লীগের। তো আ দলের এমন দুর্যোগ দুর্দিন এর আগে গেছে কিনা তা নিয়েই তো পুরো আলোচনা নিশ্চয়ই করব। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা লক্ষ্য করেছেন কিনা তিনি আ বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগের যেহেতু কোনো কর্মসূচি চোখে পড়ে নাই, তিনি বলেছেন যে আওয়ামী লীগ যে আস্তে, আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার প্রমাণ পাওয়া গেছে এই সময়টায়। এবং আ এটাও নিশ্চয়ই দেখেছেন যে ময়মনসিংহে আপনারা বোধহয় দল পুনর্গঠনের দায়িত্ব দিয়েছিলেন আপনাদের কোনো নেতাকে, তাকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। আ তো এই যে ঝটিকা মিছিলগুলো তো আর করতে পারছেন না এবং আপনাদের অবস্থা তাহলে একরকমের বলতে গেলে একটা আন্ডারগ্রাউন্ড জঙ্গি সংগঠনের মতো। মানে আপনাদের দল পুনর্গঠনের চেষ্টা করলে মিছিল সমাবেশ করতে গেলে গ্রেফতার হতে হচ্ছে, যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। আর আপনারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এটা বলে নিশ্চিন্ত হয়ে পড়ছেন সরকার। আ আওয়ামী লীগ কবে স্বীকার করবে যে এই অবস্থায় তারা আসলে বাংলাদেশে আর অবস্থান ধরে রাখতে পারছে না? দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টার কথাটা আমি শুনেছি। তিনি তো ইতিহাস জানেন না। কবি সৈয়দ শামসুল হক তার একটা কবিতার এক প্রান্তে গিয়ে বলছিলেন যে বাঙালির ইতিহাস জানে না। আমি তার উদ্দেশ্যে সেটাই বলবো, আওয়ামী লীগের ইতিহাস উনি জানেন না। আওয়ামী লীগ অসংখ্যবার ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করেছে। এমনকি আওয়ামী লীগের প্রতিষ্ঠার পরবর্তীতে ৬০-এর দশকে যখন বঙ্গবন্ধু অনেকটা তরুণ নেতা, তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলা একে ফজলুল হক তিনজনই কিন্তু নানা অজুহাত দেখিয়ে আওয়ামী লীগ থেকে অ্যাক্টিভ রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। তরুণ বঙ্গবন্ধু কিন্তু সেখান থেকে সেই কঠিন অবস্থা মোকাবেলা করে ধারাবাহিকভাবে সংগঠনকে গুছিয়ে এনেছেন। দেশ স্বাধীন হওয়ার পূর্বেও আওয়ামী লীগকে নিয়ে সমস্যা ছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগকে বিভাজন করা, বঙ্গবন্ধু এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহকর্মীদের হত্যা করা, বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করা, আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে এমনকি ৭ই মার্চের ভাষণ বাজালেও পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতি মোকাবেলা করে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। তো সেই অবস্থার চেয়ে খারাপ অবস্থা এখন না। বঙ্গবন্ধু তার পরিবার হত্যা, তার সহকর্মীদের হত্যা, রাস্তাঘাটে কোথাও দল করা যাবে না, পিটিয়ে মেরে ফেলা। আজ তো বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের প্রাণ যিনি শেখ হাসিনা, তিনি বেঁচে আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বেঁচে আছেন। হয়তো ধরেন প্রায় ১১০ জন এমপি কারাগারে আছেন, ৩৮ জন মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তারা কারাগারে আছেন। আমাদের ৩,৬০,০০০ নেতা কর্মীরা বিভিন্ন পর্যায়ের কারাগারে আছেন। এই পরিস্থিতির ভিতরেও কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে সুসংগঠিত হচ্ছে। কাজে আওয়ামী লীগ যে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এই অভিযোগটা সত্য না, ধারণাটা ঠিক না। দ্বিতীয় হচ্ছে, সেনাবাহিনীর কাজ কিন্তু আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব না। যিনি সেনা কর্মকর্তা একজন মেজর সাহেব, তিনি একজন কলেজের অধ্যক্ষকে ধরছেন এবং তিনি গর্বভরে স্টেটমেন্ট দিচ্ছেন যে তিনি আওয়ামী লীগ পুনর্গঠনে কাজ করতেছেন। আওয়ামী লীগ পুনর্গঠন বা আওয়ামী লীগ না থাকলে দেশটা স্বাধীন হতো না। আপনি মেজর হতে পারতেন কিনা সন্দেহ। এবং আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার সময় কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা যে বেতন সুযোগ পেয়েছেন, দুবেলা তারা ভাত খাবার সুযোগ পেয়েছেন, আমিষের সুযোগ পেয়েছেন, বাংলাদেশে যত ক্যান্টনমেন্ট হয়েছে সামরিক সাজসজ্জার সুযোগ পেয়েছেন, আন্তর্জাতিক পরিসরে যাবার সুযোগ পেয়েছেন, এগুলো এক আধজন ভুলে যেতে পারেন। প্র্যাকটিক্যালি আওয়ামী লীগ ঠিকই আছে। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তার তো সেটা কর্তব্য। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ। এবং আপনি যেই দুর্দিন দুঃসময়ের পরিস্থিতির কথা বললেন, আমি একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দেখি ওই প্রত্যেকটা সময়ে আওয়ামী লীগ নিজেকে জুলুমের শিকার হিসেবে উপস্থাপন করতে পেরেছিল বা সেই অবস্থায় সে ছিল। এবার আপনারা তো আসলে জুলুমকারী। আপনাদের পতন হয়েছে রাজপথে শত শত হাজার হাজার মানুষের মৃত্যুর পর। তো সেই অবস্থাটাতে সেনাবাহিনীর কর্মকর্তার তো কর্তব্য যে ওরকম একটি দল আবার যাতে সংগঠিত হতে না পারে। সেনাবাহিনীর কর্মকর্তাকে কোনো অথরিটি দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন করার? তাদের মেইন কাজটা কি?
সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে তারা এইড দেবে, তাদেরকে এই অথরিটি দেওয়া হয়েছে যে কে আওয়ামী লীগ পুনর্গঠন করতেছে, আওয়ামী লীগ পুনর্গঠন করবে না। আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না। আওয়ামী লীগের কার্যক্রম, ধরেন দেশে কয়েক কোটি মানুষ তো আওয়ামী লীগ করে, আমি যদি সংক্ষিপ্ত পরিসর ধরি, তো সেই মানুষটার ব্যক্তিগত আওয়ামী লীগের প্রতি ভালোবাসা, আওয়ামী লীগের প্রতি বিশ্বাস, এইটাকে নিষিদ্ধ করার ক্ষমতা সারা বিশ্বের কারো আছে? কারো নাই। দ্বিতীয় হচ্ছে, সেনা কর্মকর্তার যে রোলটা, তিনি যে রোলটা প্লে করেছেন সেটা না। আর একটা কথা আপনি বলছেন যে অনেক মানুষের মৃত্যুর উপর থেকে আসার ঘটনাটা, বিষয়টা এরকম না। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এখন রাষ্ট্র ক্ষমতা দখলে আছেন, তিনি ক্লিনটন ফাউন্ডেশনে নিজেই বলেছেন যে হঠাৎ করে এটা কোনো ঘটনা না, মেটিকুলাস ডিজাইন করে দীর্ঘদিনের ধারাবাহিক পরিকল্পনার মধ্য থেকে তারা শেখ হাসিনাকে স্থানান্তর করতে সক্ষম হয়েছেন। এবং তার যারা নিয়োগকর্তা অর্থাৎ ছাত্র নেতারা, তারা বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে, টেলিভিশন, বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য পুলিশ হত্যা করেছি, মেট্রো রেলে আঘাত করেছি, বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিয়েছি। তাহলে এইগুলো ছিল অসাংবিধানিক কাজ। অসাংবিধানিক কাজ যারা করবেন, তাহলে আমাদের কনস্টিটিউশনাল ডিক্টাম কি? কনস্টিটিউশনাল দায়িত্ব হচ্ছে একটি সরকারের দেশের মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা। যখন ল এনফোর্সিং এজেন্সি দেখছে যে সরকারের বড় প্রতিষ্ঠান, সরকার নেটা রাষ্ট্রের প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে, পুলিশকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, তখন কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরও সুযোগ রয়েছে ওই সকল ঘটনা যারা ঘটাচ্ছে, নাশকতা করছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া। যখন তারা দেখছে যে পুলিশকে মেরে টাঙিয়ে রাখছে, তখন কিন্তু তাদের উপরে যে হামলা, সেই হামলা রক্ষা করার। দ্বিতীয়টা হচ্ছে, তারা নিজেরাই স্বীকার করতেছে বিভিন্ন ফোরামে যে এই মৃত্যু তারা ঘটিয়েছে, ফলে আমরা যে ঘটিয়েছি সব মৃত্যু, এই অভিযোগটা আদৌ সত্য নয়। এই যে আপনি আইনের লোক, আইনের ভাষায় কথা বলছেন এবং আইনগত যুক্তি উপস্থাপন করছেন। কিন্তু আদালতে তো আপনারা দাঁড়াতে পারছেন না। এই যে আপনি বললেন আপনাদের ১.৫ শতাধিক এমপি গ্রেফতার আছেন, মন্ত্রীরা গ্রেফতার আছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো গ্রেফতার আছেনই। আ কারো পক্ষে মানে আইনজীবীরা বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত এমনকি অনেক বড় নেতাদের পক্ষেও কেউ দাঁড়াতে ভয় পাচ্ছেন। যেসব আইনজীবীরা দাঁড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আবার মামলা হচ্ছে। আইনজীবীদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে হত্যা মামলা দিয়ে। এসব ঘটনা ঘটছে। কাজেই এইসব আইনি যুক্তি আপনারা আসলে কোন ফোরামে উপস্থাপন করবেন? মানে আপনাদের পতনটা তো অনেকটা এমন হয়েছে যে কোথাও আর আপনারা নাই। দেখুন, আমি একটু মনে করিয়ে দিই, আওয়ামী লীগের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত হয়েছিল। তাকে ডিফেন্ড করার কোনো আইনজীবী বা কোনো ব্যবস্থাও রাখা হয়নি। বঙ্গবন্ধুকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার দুঃসাহস দেখাতে পারে নাই। 1/11-এর সময় আমার সৌভাগ্য, আমি সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম লয়ার ছিলাম। সেদিন কিন্তু যে কোনো মূল্যে তাকে রাজনীতির থেকে বিতাড়িত করা, তাকে সাজা দেওয়া, তাকে দুর্নীতিবাজ সাজাবার চেষ্টা করা হয়েছিল। তারা কিন্তু সফল হয়নি। আজকে বাংলাদেশের জুডিশিয়ারিটাকে টোটালি দখল করে 93 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া, হাইকোর্টের আগাম জামিনকে উপেক্ষা করে পরবর্তীতে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও অ্যাপিলেট ডিভিশন তাদের জামিন আটকে দেওয়া, এবং আমাদের দেশে সিনিয়র লয়ার যারা যারা কোর্টকে ডিফেন্ড করতে পারে সবাইকে মামলায় আসামি করে, এমনকি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া, জাতীয় সংসদের স্পিকারের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া সহ এ জাতীয় যে সকল মামলা করে সারা বাংলাদেশকে মামলার মধ্য দিয়ে একটা নির্যাতন করে একটা দখলবাজ ব্যক্তিরা টিকে থাকার চেষ্টা করছেন। আমার বিশ্বাস মানুষ ফুঁসে উঠেছে। রাস্তাঘাটে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন প্রত্যেকটা মানুষ বলে শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা কি প্রয়োজন। কাজী এই সব পরিকল্পনা আইয়ুব খান চেষ্টা করেছে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, 75-এর 15 আগস্টে দখলকারীরা চেষ্টা করেছে, 1/11 আলার চেষ্টা করছে, তারা সফল হবে না। আমরা একসঙ্গে সবকিছু মোকাবেলা করব। অবশ্যই আমরা বাংলাদেশে যাব। কত কোটি মানুষকে জেলখানায় তারা আটক রাখবে? নিশ্চয়ই পারবে না। আমাদের সে প্রস্তুতি অবশ্যই চলছে।
শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? শেখ হাসিনা কেমন আছেন? কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম। শেখ হাসিনার সঙ্গে কি মানে আপনি কি দেখতে পেয়েছেন তাকে ৫ই আগস্টের পর? বিভিন্ন সময় তিনি অনলাইনে যুক্ত হন, যুক্ত হয়েছেন। কিন্তু সাধারণের তাকে এখনো দেখবার কোনো সুযোগ হয়নি। তিনি ভিডিও কলে যুক্ত হননি। সেই কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম, সাংবাদিক হিসেবে কৌতূহল। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের দলীয় সভাপতির নির্দেশনা কি আপনাদের প্রতি এখন? এবং দলটা যে নিষিদ্ধ হয়েছে, এই দলটির বিরুদ্ধে যে গুরুতর সব অভিযোগ এসেছে, আ সেই বিষয়গুলো নিয়ে আপনারা কিভাবে দেখেন? এই যে দেশে যাব বলেন বা শেখ হাসিনাও প্রায়শই বলেন অনলাইনে যে উনি আসবেন। মানে বাংলাদেশ যাবেন। উনি কিভাবে যাবেন? উনি গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনার বিরুদ্ধে যে অভিযোগ আ হত্যার আ এবং নানা রকম মানবতা বিরোধী অপরাধের সেগুলোর মুখোমুখি হবেন? দেখুন, আমি হাসি সংবরণ করতে পারিনি, খুবই দুঃখিত যে উনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। আমি দেখলাম চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম প্রথম দিনে তদন্ত রিপোর্ট পড়ার সময় বললেন যে তদন্তে পাওয়া গেছে শেখ হাসিনা ফোন করে বিভিন্ন জায়গায় বলছেন মেট্রো রেলে আগুন দাও, পদ্মা সেতুতে আগুন দাও, বিভিন্ন জায়গায় আগুন দাও। আগুন যারা দিয়েছে তারা নিজেরা বলতেছে আমরা আগুন দিয়েছি, আর কোর্টে রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনা ফোন করে আগুন দিতে বলেছে। এই জাতীয় হাস্যকর গল্প, আরব্য রজনীর যে উপন্যাস, সেই উপন্যাসের কাহিনীকে হার মানাচ্ছে এমন একটা বিচার প্রক্রিয়াকে আমরা বিচার প্রক্রিয়া দেখি না। আমরা ওটাকে দেখি মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, ধর্ষক, হত্যাকারী, নাশকতাকারী, তাদের যে বিচারের ম্যান্ডেটটা মানুষ শেখ হাসিনাকে নির্বাচনের সময় দিয়েছিল, সেই বিচারটা তার সরকার আয়োজন করেছিল ইন ডিউ প্রসেস অফ ল, প্রপার কোর্টে, তারপরে অ্যাপিলেট ডিভিশনের সুযোগ, রিভিউ করার সুযোগ, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ, ট্রান্সপারেন্ট ওয়েতে উনি যে বিচারটা করেছিলেন যেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রিসিয়েটেড, সেই বিচার করার প্রতিশোধ নেবার জন্য আজকে একটা সাজানো নাটকের মতো করে শেখ হাসিনাকে সাজা দেবার জন্য একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এবং সেখানে বিচারক সেট আপ, লয়ার সেট আপ দেখেই আমরা বুঝতে পারছি এটা বিচার নয়, এটা হলো পূর্বে যুদ্ধ অপরাধীদের বিচারে প্রতিশোধ নেওয়ার একটা প্রক্রিয়া। কাজী সেটা কোনোভাবেই তারা সফল হবে না, আমরা সেটাকে মোকাবেলা করব ইনশাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, ভিডিও কল আমরা কখনো করি না, এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় নির্দেশনা দেন যে স্ব এমপিরা নিজ এলাকায় কর্মীদের সুসংগঠিত করতে হবে, কিভাবে আমাদের কাজ করতে হবে, কোনো সহিংসতা নয়, তবে গণতান্ত্রিক এবং কনস্ট্রাকটিভ উপায়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সেভাবে তিনি বিভিন্ন নির্দেশনা দেন। সেই নির্দেশনা শুধু আমাদের বিচ্ছিন্নভাবে না, এক একটা গ্রুপ করে, টেলিগ্রাম গ্রুপ করে, বিভিন্ন গ্রুপ করে প্রতিটি জেলায় প্রতিটি কমিউনিটিকে, লয়ার কমিউনিটি, সাংবাদিক কমিউনিটি, দলের নেতৃবৃন্দ সবখানি তিনি সক্রিয় আছেন। এবং ওনার সঙ্গে কথা বলে, ওনার অ্যাক্টিভিটিস দেখে আমার বিশ্বাস জন্মেছে যে আমাদের চেয়ে অনেক বেশি প্রাণ অফুরান শক্তির অধিকারী উনি, এবং ওনার দৃঢ়চেতা যে মানসিকতা, ওনার যে অদম্য বিশ্বাস এবং শক্তি, আর ওনার যে দূরদৃষ্টি, অতীতে আমি খুব কাছের থেকে ওনাকে দেখেছি। ইনশাল্লাহ ওনার পরিকল্পনা উনি সফলভাবে করতে পারবেন, এটা আমার বিশ্বাস। উনি নেতা কর্মীদের যেভাবে অ্যাডভাইস করা দরকার, কারণ আওয়ামী লীগের প্রাণ শক্তি তো শেখ হাসিনা, উনি সেভাবেই কাজ করছেন, সেভাবেই আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, উনি খুবই ভালো আছেন। এই ক্ষেত্রে মানে আপনি আইনের মানুষ। মানে বারবার এই নিষিদ্ধ প্রসঙ্গে এজন্য যাচ্ছি যে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যিনি সরকার প্রধান তিনি সরাসরি আন্তর্জাতিক ফোরামে আ এবং দেশের ভেতরেও বলেছেন যে এই যে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে আসলে আওয়ামী লীগ, হ্যাঁ? এবং আওয়ামী লীগের শক্তিটা আ বাংলাদেশের ভেতরে নানা রকম নাশকতা তৈরির চেষ্টা করছে। আপনারা অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের ছাত্র জনতার ছাত্রদের বিশেষভাবে নিরাপত্তার জন্য আপনারা একটা হুমকি, বাংলাদেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য আপনারা একটা হুমকি। সেটা একটা বড় কারণ কেন বাংলাদেশের বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল। তো আপনারা সেটা না শুনে এই যে দলটাকে ক্রমাগত সংগঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। কিংবা বাংলাদেশে বিচার প্রক্রিয়াটা শেষ হওয়ার জন্য যথেষ্ট সময় দিচ্ছেন না।
এটা কি মানে আপনি আইনের লোক, আপনার কাছে সঙ্গত মনে হচ্ছে কিনা? দেখুন, প্রথমত আমাদের নিষিদ্ধ কে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন সুদের ব্যবসায়ী। এভাবেই তার পরিচিতিটা সারা পৃথিবীতে আছে। উনি সুদের ব্যবসায়ী না বলে বলেন আমি সামাজিক ব্যবসা করি। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস কে? আমাকে নিষিদ্ধ করার উনি কে? হু ইজ হি? আমার দেশের সরকার প্রধান, মানে একটি অভ্যুত্থানের পর ছাত্র জনতা বা বাংলাদেশ সেনাবাহিনী, মানে আমি মনে করি যে এই সকল পক্ষ মিলে যে সরকারটি গঠন করে দিয়েছে, সেই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখুন, উনি সরকার প্রধান না আমার দৃষ্টিতে, এবং দেশের সর্বোচ্চ আইন সংবিধান অনুযায়ী উনি সরকার প্রধান না। কেননা বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার অথবা কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রভিশন নাই। তো ওনারা শপথ নিয়েছেন বঙ্গভবনে, সেখানে বলেছেন যে এই সংবিধানকে সংরক্ষণ করব, অনুসরণ করব, এই সংবিধান মেনে চলব। তো যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধানই নাই, সেই সরকার প্রধান উনি দাবি করেন কিভাবে? এক। দ্বিতীয় হচ্ছে, আপনি ল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি আপনাকে একটি বিষয়ে, আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠান লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ দেখে। সুপ্রিম কোর্টে মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়েছিলেন। সেই রেফারেন্সে অনেক বিতর্ক আছে যে আদৌ রেফারেন্সটা হয়েছে কিনা, তখন প্রধান বিচারপতি সহ আর একজন বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমি যুক্তির খাতিরে ধরে নিই যে ওই রেফারেন্সটা হয়েছে। সেই রেফারেন্সের ডকুমেন্ট আমার কাছে আছে, আমি আপনাকে পাঠিয়ে দেব। সেখানে সুপ্রিম কোর্ট বলছেন বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক কোন সরকার গঠনের কোনো বিধান নাই। উদ্ভূত পরিস্থিতিতে মহামান্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারেন এবং তাদের শপথ পড়াতে পারেন। তাহলে আমি যদি যুক্তির কথা না আইনের কথা বলি, তাহলে ওই প্রধান উপদেষ্টা নিয়োগটা হতে পারে রাষ্ট্রপতির অধীনে, কারণ রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি আছে, তার বিভিন্ন সেক্রেটারি আছে, তিনি রাষ্ট্র পরিচালনার জন্য, কারণ রাষ্ট্রের সরকারের ঊর্ধ্বেও তিনি, তার উপদেষ্টা হতে পারেন। কোনোভাবেই তিনি, সুপ্রিম কোর্ট কোথাও বলেন নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। আমি রিপিট করে বলছি, সুপ্রিম কোর্টের রেফারেন্সে এই শব্দটা নাই। তার পূর্বে তারা বলছেন যে এ জাতীয় সরকার গঠনের প্রক্রিয়াও নাই। আবার নিউ এজের সম্পাদক নুরুল কবির একটা ইন্টারভিউ নিয়েছিলেন এই ডক্টর ইউনূসের। তাকে বলেছিলেন যে আপনি তো প্রধান উপদেষ্টা, আপনি কার উপদেষ্টা? ডক্টর মোহাম্মদ ইউনূস জবাবে বলছেন আসলে এভাবে তো ভেবে দেখিনি। তাহলে উনি নিজেই জানেন না উনি কার উপদেষ্টা। ফলে দেশে অন্তর্বর্তীকালীন কোন সরকার নেই। ওনাকে যদি আমি ট্রিট করি যে সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে উনি আছেন, তাহলে উনি মন্ত্রী পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন। উনি কোনোভাবে এক্সিকিউটিভ অথরিটি না। আর কনস্টিটিউশনে যেটা নাই, সেই ব্যক্তি এসে যদি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলাম, তাহলে তো সেটা নিষিদ্ধ হয় না। অতীতে তো সেনাবাহিনীর কর্মকর্তারা মিলে বঙ্গবন্ধু হত্যার পরে যাদেরকে বসিয়েছিল, আমার দেশের সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে বলছেন যে তারা অবৈধ ছিল, তারা ক্ষমতা দখল নয়, তারা চর দখলের মতো রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছিল। কাজে সেই আইন এবং সেই জাজমেন্ট, সেই কনস্টিটিউশন কিন্তু এখনো বহাল আছে। সেই লাইটে যদি বলি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো লেজিটিমেট রাইটই নাই ক্লেম করার যে আমি সরকার প্রধান। এবং আমি একজন নাগরিক হিসাবে মনে করি, আমি একজন আইনজীবী হিসাবে মনে করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই কোনো বৈধ সরকার না। তিনি বৈধ না হলে তিনি একটি বৈধ রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার কোনো এখতিয়ার রাখেন না। যদি তিনি কোনো কাগজে কিছু করেন, সেটা অবৈধ। এই অবৈধকে আমরা মানতে পারি না। কিন্তু এই যে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নাই, আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই, এটা বলে আমাকে যেটা মনে করালেন, মানে আওয়ামী লীগ সরকার আদালতকে ব্যবহার করে তার সুবিধা অনুযায়ী এই রায়টি এনেছিল, এই অভিযোগ তো আছে যে যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারা দীর্ঘকাল আন্দোলন করলেন, ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন বাতিলের আন্দোলন, বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করলেন, সেই রায় আপনারা বাতিল করলেন। তারপর দেখেন এই যে ২০১৪, ১৮, ২৪ যে ধরনের নির্বাচন আপনারা অনুষ্ঠান করলেন, তার ফলশ্রুতিতে, এই একতরফা নির্বাচনের ফলশ্রুতিতে আপনাদের পতন ঘটল।
সেটা তো একটা খুব জনপ্রিয় ন্যারেটিভ এবং এর নানা রকম যুক্তি কিন্তু দেওয়া সম্ভব। এবং দেখুন এখন শুধু তো হত্যা মামলা না, এই 2014, 18, 24-এ একতরফা নির্বাচনের জন্য এখন প্রধানমন্ত্রী তখনকার শেখ হাসিনা সহ 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তার করা নানা রকম রাজনৈতিক সংস্কৃতি নষ্টের যে কাজ বা বলতে পারি রাজনৈতিক অপরাধ, তারও তো তদন্ত শুরু হয়েছে। দেখুন, প্রথমত যে তত্ত্বাবধায়ক সরকার যে আনকনস্টিটিউশনাল, এইটাকে ক্লেম করে সুপ্রিম কোর্টে কিন্তু আওয়ামী লীগ কোনো মামলা করেনি। সুপ্রিম কোর্টে মামলা করেছিল সুপ্রিম কোর্টের কয়েকজন বিশিষ্ট আইনজীবী। তারা বলেছিল যে সংবিধানে যে বিধান নাই সেরকম বিধান এখানে অ্যাড করার সুযোগ নাই। তারা কোর্টে বলেছিল যে সংবিধানের আর্টিকেল 7-2 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংবিধানের মূল স্ট্রাকচার, ফান্ডামেন্টাল স্ট্রাকচারের পরিপন্থী কোনো আইন হতে পারে না। যদি কোনো আইন করা হয় তাহলে সে আইন বাতিল হবে। ওই বিধান থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে নিয়ে বিতর্ক আসলো কোর্টে, কিন্তু ওই ব্যবস্থাটার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ আর্গুমেন্ট করলো। কেন বিতর্ক হলো? তত্ত্বাবধায়ক সরকারকেই যখন বিতর্কিত করার জন্য প্রথম বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়ে তাকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে, এই দূরভিসন্ধিমূলক পরিকল্পনাটা তৎকালীন বিএনপি সরকার নিয়েছিল। প্রস্তাবটা দিয়েছিলেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। তিনি রিটায়ার্ড করার পরে এটাকে কার্যকর করা হলো যাতে তিনি এটাকে ব্যবহার করতে না পারেন, এবং মাহমুদুল আমিন চৌধুরী তার ফেয়ারওয়েলে এই কথাগুলি কিন্তু বলে গেছেন। তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার জন্য যখন একটা বিভিন্ন রকম ইম্পোজিশন হলো সেটা, এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে যারা আসলেন সে সময় যেমন প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ নিজেকেই নিজে বললেন যে আমি রাষ্ট্রপতি, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। হাইকোর্টে একটা রিট করলেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী সবাই মিলে। তখন হাইকোর্টকেও তারা ব্যবহার করে বললেন, বিচারপতি আওলাদ আলী রুল দিতে চাইলেন, অ্যাটর্নি জেনারেল বললেন যে বিকালে রুলটা দেন। বিকেলে এসে বললেন বিচারপতি সৈয়দ জিয়ার মুদাসির প্রধান বিচারপতি, তিনি এই চিরকুটে লিখে দিয়েছেন এই কোর্টে মামলা শুনানি হবে না। তখন কিন্তু অন-11 পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটটা বললাম এ কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু অ্যাবিউজ করা হয়েছিল। দ্বিতীয়, আপনি বলছেন যে আমাদের সময়ে 3টে নির্বাচনের কথা বলেছেন, যে এই 3টা নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগে চিফ ইলেকশন কমিশনার এবং অন্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি তো আপনাকে একটু পিছনে নিয়ে যেতে চাই। যদি নির্বাচনের কোনো ত্রুটি নিয়ে মামলা হয় তাহলে যে নির্বাচনে 120% ভোট কাস্ট হয়েছিল হ্যাঁ না ভোট জিয়াউর রহমানের, সেই নির্বাচনটাও কি আলোচনায় আসার অবকাশ রাখে না? যে নির্বাচনে বিচারপতি আব্দুর রউফ মাগুরা নির্বাচন কেলেঙ্কারির পরে ঢাকা এসে অসহায়ের মতো অবস্থায় পড়েছিলেন, যে নির্বাচনে রমনায় মোসাদ্দেক আলী ফালুকে নির্বাচিত করার ঘটনা নিয়ে দুঃখজনক ঘটনা ঘটেছিল, যে নির্বাচনে 2 দিন পরে নির্বাচনের রেজাল্ট পাবলিকেশনস এর রাতে গণমাধ্যম কর্মীদের বের করে দিয়ে 2 দিন পরে জেনারেল এরশাদ ঘোষণা দিয়েছিলেন টেলিভিশনের মাধ্যমে যে এরা এখন নির্বাচিত হলো, যে নির্বাচন 15ই ফেব্রুয়ারি হয়েছিল যেখানে কেউ না যাওয়ার পরেও নির্বাচন হয়েছিল, সে সময়ও তো কেউ না কেউ চিফ ইলেকশন কমিশনার ছিল। এইরকম অসংখ্য ঘটনা আছে যে ঘটনার ভিতর থেকে এই আলোচনা আসবে। আর নির্বাচন নিয়ে কোনো বিতর্ক থাকলে তার, আপনারা যে নির্বাচনগুলো করেছিলেন 14, 18 আর 24-এ, সেগুলো তার মানে ওই নির্বাচনগুলোর সমতুল্য, সেটা তো স্বীকার না, আমি সমতুল্য বলছি না। আমি বলছি যে কোনো নির্বাচনের ত্রুটি নিয়ে মামলা করার সুযোগ আছে ইলেকশন ট্রাইব্যুনালে। ধরুন 2018 কথা আপনি বলেছেন। আচ্ছা, 2018 নির্বাচনে 39টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। এর ভিতর বিএনপি জাতীয় পার্টি ছিল। বিএনপির যারা এমপি নির্বাচিত হয়েছিলেন, বিএনপি, গণফোরাম, জাসদ, ওয়ার্কার্স পার্টি, নজিবুল বাসার মাঝভান্ডারির দল, সবাই তো বিএনপির লোকেরাও তো সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তারা সেই নির্বাচনকে একসেপ্ট করে পার্লামেন্টও তো তারা ছিলেন, পার্লামেন্টের ফ্যাসিলিটিস নিয়েছেন, ট্যাক্স ফ্রি গাড়ি এনেছেন, এমপি হিসাবে সুযোগ সুবিধা নিয়েছেন। কাজে ওটা নিয়ে কিন্তু আবার ধরেন 2014 নির্বাচন নিয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির জয়েন্ট সেক্রেটারি, তারা সব হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্ট সেই জাজমেন্ট দিয়ে যে ডিসিশন দিয়েছে, ডিসিশনের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়েছিলেন। অ্যাপিলেট ডিভিশনে কিন্তু বলেছে
কনস্টিটিউশনালি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেউ যদি পার্টিসিপেট করে না থাকে তাদেরকে ফোর্স করে আনার সুযোগ নাই। যদি কেউ পার্টিসিপেট না করে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতেই পারেন। কাজে ওই বিষয়গুলো কিন্তু সর্বোচ্চ আদালতে মীমাংসিত বিষয়। এই যে আপনি বললেন মানে উচ্চ আদালতের রায়গুলো তো খুব বদলে যায় বাংলাদেশে সবসময় সরকারের সাথে, সাথে। দেখেন এই যে যুদ্ধাপরাধের বিচারের কথাই যদি বলি, একেবারে আপিল বিভাগে পর্যন্ত রায়ে এটিএম আজহারুল ইসলাম জামায়াত নেতা তার কিন্তু মৃত্যুদণ্ড বহাল ছিল। এখন যে প্রধান বিচারপতির আপিল বেঞ্চ তারা সেই মামলার রিভিউ করে কিন্তু বলেছে যে তিনি ন্যায় বিচার পান নাই এবং তাকে খালাস দিয়েছে। কাজেই ওই যে মানে বাংলাদেশের উচ্চ আদালত তো একসময় সামরিক আইনকে আ প্রয়োজনীয় বলে রায় দিয়েছে। তারপর আবার সেই সামরিক আইন জারি অবৈধ বলেছে। আবার এই যে আপনি যেমন বলছেন যুদ্ধাপরাধের বিচার করেছে, আবার যুদ্ধাপরাধের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্তকে খালাস দিয়েছে। কাজেই এই বিষয়টা যদি আপনারা মানে সেটাকে কিভাবে দেখেন আসলে? এবং আপনারা যে যুদ্ধাপরাধের বিচার করেছেন সেটাকে তো ন্যায় বিচার হয়নি বলেছে। এখন ২০১৪-১৮ র বিষয়ে আমি নিশ্চিত আদালত একেবারেই বলবে না যে সেগুলো সাংবিধানিক ছিল। মানে এখন বদলে যাবে বলে মনে করেন কিনা রায়? আহ, দেখুন, আমি আইন অঙ্গনের মানুষ, আইন পেশায় দীর্ঘদিন। আমি এখন যেখানে আছি সেখানে একটা ল ফার্মের সঙ্গে আমি সম্পৃক্ত। আমাদের কোর্ট নিয়ে কথা বলতে গেলে আমাকে খুব হিসেব করে কথা বলতে হয়। আমি শুধু বলবো, আইনের বাইরে গিয়ে যদি কোনো ব্যাখ্যা দেওয়া হয়, আইনের বাইরে গিয়ে যদি কারো মনোরঞ্জনের জন্য কিছু করা হয়, সেটা কিন্তু ইতিহাস ক্ষমা করে না। আমাদের সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি ছিলেন কেমাল উদ্দিন হোসেন। তিনি কোর্টে উঠে ডিসিশন দেওয়ার পূর্ব মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্টরা এসে বললেন, স্যার বিচারপতিদের বয়স কমিয়ে দিয়েছে, সেই হিসাবে তো আপনি আর আজকে বিচারপতিই নেই। তার পরবর্তীতে সেকেন্ড প্রধান বিচারপতি হওয়ার মতো ছিলেন বিচারপতি কে এম সোবহান। কে এম সোবহানকে হঠাৎ করে অ্যাম্বাসেডর করে পাঠিয়ে দেওয়া হলো দেশের বাইরে। এভাবে বিচার বিভাগকে যারা অবৈধ ক্ষমতা দখল করেছেন তারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা সরকার এসেছেন তারা বিচার বিভাগকে এ জাতীয় খুব নেকেটলি কখনো ব্যবহার করেননি। আওয়ামী লীগ সরকার আমলে আমি দুটি উদাহরণ বলবো। সিটিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল। সেই অবমাননার মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিভিন্ন মন্তব্য করেছেন। হাইকোর্টের বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের কোর্টে আরেকটি মামলা ছিল, সেখানেও তারা তাদের মতো করে জাজমেন্টে তাদের অভিমত ব্যক্ত করেছেন। একদিনের জন্য কোনো বিচারপতিকে বলা হয়নি আপনি এই মামলা শুনবেন না, এই মামলায় কোনো জাজমেন্ট দেবেন না। শেখ হাসিনা কিন্তু সেটা রক্ষা করেছে। আপনি বলেছেন বিচার অঙ্গনকে ব্যবহার করা। আমার জানা মতে শেখ হাসিনার সবচেয়ে আগ্রহের ছিল সংবিধানের ১৬ সংশোধনী মামলা। সেই ১৬ সংশোধনী মামলা শেখ হাসিনা প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাতিল করেছে এবং পরবর্তীতে আপিলও বাতিল করেছে, রিভিউ বাতিল করেছে। শেখ হাসিনা কিন্তু হস্তক্ষেপ করেননি। অসংখ্য মামলায় শেখ হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে, কোথাও কিন্তু হস্তক্ষেপ করে পক্ষে জাজমেন্ট আনতে হবে এ জাতীয় কোনো প্রবণতা আমি অন্তত দেখিনি। মানে আপনি মনোরঞ্জন বলছেন, আমি মনোরঞ্জনের সাথে ভয় যুক্ত করি। এই যে মনোরঞ্জনের জন্যে বা ভয় দেখিয়ে রায় আনা, আদালতের পরিবেশ নষ্ট করা, সেটা আপনি দেখেননি বলছেন। কিন্তু আমার মনে পড়ছে অসংখ্য টকশো সে সময় আমরা করেছি। বিচারপতি এস.কে. সিনহাকে পদচ্যুত করতে তখন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত যাদের আইনের সঙ্গে হয়তো কোনো সম্পর্ক নাই, তারা আদালত প্রাঙ্গণে ঢুকে যা করেছেন মানে সেটাকেও তো মব বলতে হবে। মানে সেটাকে মব না বলার কি কোনো উপায় থাকে কিনা? এখন জনপ্রিয় শব্দ মব। সেটা আমার একটা প্রশ্ন। আর এটা করে আপনারা যে কৌশল শিখিয়েছেন, সে কৌশল ব্যবহার করেই এবার প্রধান বিচারপতি কে এম উবায়দুল হাসান থেকে শুরু করে মানে উনি তো উনার পদত্যাগ পত্রেতে লিখেছেন এই প্রধান বিচারপতি যে ভাঙচুর ঠেকাতে উনারা যে জাজেস কোয়ার্টারে থাকেন সেখানে বিচারাঙ্গনে ভাঙচুর ঠেকাতে, মব ঠেকাতে উনি পদত্যাগ করছেন। মানে এই অবস্থাটাতে আসলে আওয়ামী লীগের কৌশলই শতগুণে আওয়ামী লীগের উপর এবার প্রয়োগ হলো কিনা? দেখুন, প্রথমে আসি তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা।
বিচারপতি এস.কে. সিনহাকে প্রধান বিচারপতি করার ব্যাপারে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গার অনেকে রিজার্ভেশন ছিল, কিন্তু দিলেন সরকার প্রধান বিচারপতি তার উনি নিয়োগ দেন না, হয়তো তার একটা মতামত থাকে। তিনি কিন্তু বিশ্বাস করেন যে একজন কম্পিটেন্ট লোক, তিনি যে ধর্মের যে বর্ণের, তিনি নারী হন পুরুষ হন হিন্দু হোক মুসলমান হোক, তার কম্পিটেন্সে থাকলে অবশ্যই তাকে সেটা মূল্যায়ন করা উচিত। তিনি তার মহানুভবতা নিয়ে তাকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের ব্যাপারে তার অভিমতের জায়গাটা রেখেছিলেন বলে আমার জানা। প্রধান বিচারপতি এস.কে. সিনহা তিনি কয়েকটি বিষয়ে খুবই ঘোরতর আপত্তিকর অবস্থানে চলে গেছিলেন। যেমন একটি মামলার জাজমেন্ট দিতে গিয়ে তিনি বলছেন ফাদার্স অফ নেশন, জাতির পিতা অসংখ্য লোক হয় না, এবং তিনি তার জাজমেন্টের ভিতরে এটা করার পরে সেটা নিয়ে বড় ধরনের একটি বিষয় আসলো। জাজমেন্টের ভিতরে অপ্রয়োজনীয় অনেকগুলো বিষয় যেটা জাজমেন্টের রিলেভেন্ট ছিল না, সেই ইররিলেভেন্ট বিষয়গুলো নিয়ে আসলেন। তার সহকর্মীরা অনেকে বললেন যে উনি আমাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার পরে ওনার জাজমেন্টের পার্টটাকে উনি চেঞ্জ করেছেন এবং তার বিরুদ্ধে করাপশনের এলিগেশন আসলো। দ্বিতীয় আসলো, উনি কোর্টে বসে বললেন যে আমরা তো পাকিস্তানের সুপ্রিম কোর্টের মতো ব্যবস্থা নেইনি এখনো, অর্থাৎ পাকিস্তানের সুপ্রিম কোর্ট একজন সিটিং প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে তাকে ডিসকোয়ালিফাইড করার যে ডিসিশন দিয়েছিল, উনি এই হুমকিও কিন্তু দিলেন। অথচ শপথ নেওয়ার সময় কিন্তু কথা ছিল রাগ বিরাগ অনুরাগের বশবর্তী না হইয়া আইন এবং আইনানুগ প্রক্রিয়ায় উনি দায়িত্ব পালন করবেন। উনি তো ওখানে বসে আইন ভঙ্গ করলেন। তৃতীয় হচ্ছে, ওনার সহকর্মীরা যারা একই বেঞ্চে বসা ছিলেন তারা সবাই মিলে সিদ্ধান্ত দিয়ে বললেন ওনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ, সেই অভিযোগের ভিতর দুর্নীতির অভিযোগ, অনৈতিকতার অভিযোগ, আমরা ওনার সঙ্গে একই এজলাসে বসবো না। ফলে তখনকার পরিস্থিতিটা আর মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সময়ের পরিস্থিতিটা কিন্তু ডিফারেন্ট। তখন কিন্তু ওনার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন ওনার সহকর্মীরা এনেছিলেন। উনি যে রিজাইন দিলেন সেটা শুধু আইনজীবীদের মানববন্ধনের দাবির কারণে না, ওনার সহকর্মীরা ওনার সঙ্গে কাজ করবেন না। অন্য যেসব ঘটনা ঘটেছে আপনি বলেছেন, সব ঘটনার সঙ্গে আমিও একমত নই, যেগুলো সুন্দর ছিল না তার সঙ্গে আমি একমত নই, কিন্তু এবারের প্রধান বিচারপতি এবং তার সহকর্মীরা তো কোনো অপরাধ করেন নেই, তা সত্ত্বেও তাদের বলা হয়েছে মারবেন, তাদের পরিবারকে মারবেন, বাড়িতে আগুন দেবেন, সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেবেন। তখন তারা বাধ্য হয়ে বলছেন যে শারীরিক ভাবে আঘাত, পরিবারকে রক্ষা, জাজেস কমপ্লেক্স রক্ষা, সমস্ত কোর্ট অফ রেকর্ড সুপ্রিম কোর্ট, সেটাকে রক্ষার জন্য আমরা বাধ্য হয়ে রিজাইন করলাম। তখনকার দাবিটা ছিল কাদের আর এখনকার দাবিটা কাদের, এই দুইটা বিষয়কে যদি কম্পারেটিভ স্টাডি করেন তাহলে দেখবেন সেইটার সঙ্গে এটাকে তুলনা করাটা ঠিক হবে না। মানে এস.কে. সিনহার সহকর্মীরা যেমন তার সঙ্গে আর বেঞ্চে বসতে রাজি হলেন না, আওয়ামী লীগ সরকারের পতনের পর তো দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে দোষর চিহ্নিত হচ্ছে, আইন বিভাগে মানে আইন বিভাগ তো না মানে আদালত প্রাঙ্গণে দোষর চিহ্নিত হচ্ছে, শিল্পী, অভিনয় শিল্পী, নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক সবার মধ্যে দোষর চিহ্নিত করে তাদের ক্ষেত্রেও তাদের সহকর্মীরা বলছেন এদের সঙ্গে আর কাজ করা যায় না এবং হত্যা মামলা হচ্ছে। অন্যদিকে দেখেন আইন প্রাঙ্গণে আইনজীবীদের সহ আসামিদের গায়ে যারা হাত তুলছেন, যারা ডিম ছুঁড়ে মারছেন, যারা নানা রকম মানে অনেক সময় আসামিদের কথা বলতে দিচ্ছেন না, আইনজীবীদের কারো পক্ষে দাঁড়াতে দিচ্ছেন না, এরা সকলেই আবার আইনজীবী। মানে সহকর্মীরাই কিন্তু বলছেন এদেরকে আর আদালত প্রাঙ্গণে স্পেস দেওয়া যায় না। তো মবটা তো আসলে এই যে চিহ্নিত করে সব প্রাঙ্গণে সহকর্মীরাই করছেন এবং আওয়ামী লীগের লোকজনের সঙ্গে বা আওয়ামী লীগের দোসর যাদের গায়ে ট্যাগ লেগে যাচ্ছে তাদের সঙ্গে আর কেউ পাশে বসতে চাইছেন না। দেখুন, এটা একটি নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিকোণে যারা বিশ্বাস করেন এই ঘটনাটা তারা ঘটাচ্ছেন। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ছিলাম, 2 টাইমস বার কাউন্সিলের মেম্বার ছিলাম, আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার। যখনই রাজনৈতিকভাবে হয়রানিমূলক কোনো মামলা হয়েছে আমি দেখেছি। আমি তো আমাদের সুপ্রিম কোর্টে আইনজীবীদের নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আইনজীবীদের নেতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন, তাদের মামলায়ও কিন্তু আমি লয়ার হিসেবে তাদের পক্ষে দাঁড়িয়ে বলেছি তাদের আগাম জামিন দেওয়া উচিত। আমি অসংখ্য বিএনপি নেতাদের মামলায় লয়ার হিসেবে দাঁড়িয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে
কেউ না কেউ অতি উৎসাহী হয়ে মামলা করেছে। আমরা কিন্তু একত্রে ছিলাম। নির্বাচনের সময় আমি সেক্রেটারি পোস্ট থেকে বেরিয়ে আসার সময় বিএনপির প্যানেল থেকে নির্বাচিত ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আমি নিজে গিয়ে আমার চেয়ারে বসিয়ে দিয়ে তারপর এসেছি। এই সৌন্দর্য কিন্তু আইন অঙ্গনে ছিল। ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, রুকনুদ্দিন মাহমুদ, আমিরুল ইসলাম, এরকম যারাই ছিলেন প্রমিনিটে, আমি যেদিন সেক্রেটারি হই আমাকে অভিনন্দন জানিয়েছিলেন টি.এইচ খান, যিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ছিলেন। আমাকে অভিনন্দন জানিয়েছিলেন খন্দকার মাহবুব হোসেন, খন্দকার মাহউদ্দিন আহমেদ। আমি কিন্তু আইনজীবীদের যে সম্বর্ধনা দিয়েছিলাম আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে যাদের নাম বললাম তাদেরকে দিয়েছিলাম। আমরা ওই জায়গাটাকে রক্ষা করেছি, কারণ একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ছিল। সেই অ্যাটমসফিয়ারটা নষ্ট হয়ে গেছে। আমি বলবো না সব দায় থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, আমাদেরও ত্রুটি আছে। তবে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, ধরেন আনিসুল হক, তিনি 40 বছরের ঊর্ধ্বে আইন পেশায় ছিলেন, তিনি একজন সিনিয়র সিটিজেন, তাকে কোর্টের ভিতর মারা হচ্ছে এবং লয়াররা মারতেছে। একজন বীর মুক্তিযোদ্ধা হাসানুল্লাহ কিনু, তাকে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে মারা হচ্ছে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রিটায়ার্ড বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে মারতে হয়েছে, এমন ভাবে মেরেছে যে তাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হয়েছে। কোর্টের ভিতরে আমির হোসেন আমুল লয়ার স্বপনকে মেরে রক্তাক্ত করে কোর্ট থেকে বের করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের সিনিয়র সব লয়ারদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে। এই যে কালচারটা, এই মব কালচারটা কিন্তু আমরা যখন সুপ্রিম কোর্টে অ্যাক্টিভ ছিলাম অথবা আমরা ক্ষমতায় ছিলাম, তখন কিন্তু একজনও বিএনপির কোন আইনজীবীকে কোর্ট আঙ্গনে অপমান করা বা বিএনপি এত নেতারা কোর্টে গেছে, কোনোদিন কোনো অশোভন আচরণ কারোর সঙ্গে করা হয়নি। সাম্প্রতিক সময়ে যেটা হচ্ছে এটা খুবই খুবই দুঃখজনক। আপনাদের যে কোথাও সংগঠন নাই সেটা একটা প্রমাণ কিনা? কারণ আপনি আমার চেয়ে এটা অনেক ভালো জানবেন। কিন্তু চরমতম দুর্দিন দুঃসময়েও আওয়ামী লীগের মানে এরশাদ আমলে বলেন, বিএনপি আমলে বলেন, আ ১-১১ র সময় বলেন, সবসময় বার কাউন্সিলে আ আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের একটা শক্ত অবস্থান ছিল এবং বার কাউন্সিলের যে মানে রাজনীতি সেখানে শ্রদ্ধা, সম্মান সহ আওয়ামী লীগের রাজনীতি এবং সংগঠনটা শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে, একটা সাহস নিয়ে দাঁড়াতে পারত। তো ৫ই আগস্টে সরকারও পড়ল আর আ আইনজীবীদের সংগঠনও এমন হুড়মুড় করে ভেঙে পড়ল যে এখন কোর্টে কারো জন্য দাঁড়ানোর একটা মানুষ পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গাটা কি করে হলো? মানে আপনাদের সংগঠন আসলে যেমন তৃণমূলে ভেঙে পড়েছে আওয়ামী লীগ, ঠিক তেমনি আসলে আদালতে থেকে শুরু করে পেশাজীবীদের সংগঠনগুলো এতদিন মনে হয়েছে আপনারা প্রবল পরাক্রমশালী। আ তো শেষ পর্যন্ত অভ্যুত্থানে নামাতে হয়েছে আপনাদের এবং নামার পরে আপনারা আর কোথাও নাই। আমি প্রথম আসবো, আমাদের লয়ার্স কমিউনিটির একটা অর্গানাইজেশন ছিল সম্মিলিত, সেটা হলো সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। এটার প্রাণ পুরুষ ছিলেন প্রয়াত সিনিয়র লয়ার শামসুল হক চৌধুরী এবং তার মেম্বার সেক্রেটারি ছিলেন এফ.এম. মেজবাউদ্দিন। ওই সংগঠনের ধারাবাহিকতায় কিন্তু সুপ্রিম কোর্ট অঙ্গনে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে গণতান্ত্রিক আইনজীবী সমিতি, জাতীয় আইনজীবী পরিষদ যেটা জাসদ লয়ার্স অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন, আওয়ামী লীগের অর্গানাইজেশন, আওয়ামী লীগের দুইটা অর্গানাইজেশন, আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, সবাই আমরা একত্রে চলতাম। ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, রুকনুদ্দিন মাহমুদ, ইশতিয়াক সাহেব, ওজায়ের ফারুক, আমাদের বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, এরকম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এই নেতৃত্বের কাজটা করতেন। আমাদের ব্যারিস্টার শফিক আহমেদ, জিল্লুর রহমান, সাহরা খাতুন, এরকম সবাই মিলে কাজ করতো। একটা পর্যায়ে দুইটা অর্গানাইজেশন হয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আর আওয়ামী আইনজীবী পরিষদ, মাননীয় প্রধানমন্ত্রী বিভাজন দূর করার জন্য এই দুটোকে বিলুপ্ত ঘোষণা করাবার পরে একটা সম্মেলন প্রস্তুতি কমিটি করে দিলেন। ইউসুফ হোসেন হুমায়ুনকে আহ্বায়ক এবং ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসকে মেম্বার সেক্রেটারি করে এই যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হলো, এই প্রস্তুতি কমিটিতেই চললো। এটা হলো 2009-এ আওয়ামী লীগ সরকার গঠন করার পরে। আজ পর্যন্ত কেন্দ্রীয় সম্মেলনটা করা সম্ভব হয়নি বা আমরা করিনি। বিভিন্ন জেলায় যে কমিটি করা উচিত ছিল সেটাও করিনি। ফলে বিভিন্ন জায়গায় আওয়ামীপন্থী বা গণতান্ত্রিক বা মুক্তিযুদ্ধের পক্ষে লয়ার্স কমিটিরা বিভাজন হয়ে পড়েছে। এবং আর একটা বিষয়,
আমার বলতে দ্বিধা নাই, আমি রাজনীতির চেয়েও আমি আইন অঙ্গনের মানুষ হিসাবে সে জায়গাটাকে শ্রদ্ধার সঙ্গে দেখি। আমরা অনেক ক্ষেত্রেই আমাদের বঙ্গবন্ধুতে যারা বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, হয়তো আওয়ামী লীগ করেন না, এ জাতীয় প্রমিনেন্ট লয়ারদেরকে যথাযথভাবে সম্মান দিয়ে তাদের পরামর্শ, তাদের সহযোগিতা সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের নিয়ে আসতে পারিনি, নিয়ে আসিনি। এর ফলে আমাদের লয়ার্স কমিউনিটিতে একটা বড় ধরনের ঘাটতি হয়েছে। দ্বিতীয় হচ্ছে, ইন্ডিভিজুয়ালি যারা কাজ করবেন তাদের তো সবাইকে মামলা দিয়ে এমন করেছে যে কোর্টে কারু পক্ষে দাঁড়াতে গেলেই আমাদের জেডাই খান পান্না, জহিরুল ইসলাম খান পান্না, উনি গণতান্ত্রিক উনি জাতীয় আইনজীবী পরিষদের সভাপতি, উনি এই সমন্বয় পরিষদের নেতা ছিলেন। আমরা একসঙ্গে বার কাউন্সিল করেছি। আমি যখন বার কাউন্সিলে ছিলাম তখন বার কাউন্সিলের সেই কমিটিতে বিএনপি নেতা এজে মোহাম্মদ আলী, সাবেক অ্যাটর্নি জেনারেল, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জয়নাল আবেদিন, এরাও ছিলেন। আমরা একত্রে কাজ করেছি, কোথাও কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা আমাদের অনেক ত্রুটির খেসারত আজকে দিচ্ছি অন্তত প্রফেশনাল বডিতে। দেখেন, আমার আদালতের এই যে আপনি যেই ভেতরের কথা বললেন সে খবর না জেনেই গত 10 মাসে আদালতে এই যে আওয়ামী লীগের পক্ষে একজন শক্ত আইনজীবীকে দাঁড়াতে না দেখা, ১-১১ সঙ্গে সেই অবস্থাটার তুলনা করেই আমার মনে কিন্তু এই প্রশ্ন জাগছিল যে তার মানে আওয়ামী লীগ যেমন তৃণমূলে নাই বোধহয় সংগঠিত অবস্থায়, ঠিক তেমনি আদালতে সেই অবস্থা। এবং আদালতে আপনি বললেন যে সেই 2008 এর পর থেকে আদালতের আইনজীবীদের সংগঠিত করার কাজটা একরকম থমকে আছে। দেখেন, 17 বছর আপনাদের প্রবল প্রতাপের মুখেও জামায়াতপন্থী আইনজীবীরা বা জামায়াত নেতা যেসব যাদেরকে আমরা চিনি, তারা যখন আদালতে কাজ করেছেন তারা কিন্তু সংগঠিত থাকতে পেরেছেন। তো আপনারা সেটা পারেন নাই। এবং তৃণমূলে এখন যখন আপনারা আবার প্রকাশ্যে আসতে শুরু করেছেন, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে বেরিয়ে এলেন বা আপনি কথা বলা শুরু করেছেন, তখন আপনাদের নিজ নিজ এলাকায় দলের মধ্যে নানা রকম কোন দলের কথা, বিভেদের কথা, একে এর পছন্দ না, ওকে ওর পছন্দ না, ইনি হঠাৎ মন্ত্রী হয়েছেন, উনি এই কারণে এসেছেন, এ ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে। এই দলকে কি আসলে সংগঠিত আর ঐক্যবদ্ধ করা সম্ভব 17 বছর পর, তাও এই দুর্দিনে? দেখুন, আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন। আওয়ামী লীগ ক্লাসিক্যাল অর্গানাইজেশন না। ফলে কমিউনিস্ট পার্টি অথবা জামাত ইসলামী যে প্রক্রিয়ায় তাদের রাজনীতি সংগঠিত করেন, আওয়ামী লীগ কিন্তু সেভাবে না। আওয়ামী লীগ একটা কমন আইডিওলজির ভিতর থেকে খেটে খাওয়া মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করে বাংলাদেশকে একটা রোল মডেলের উন্নয়নের রাষ্ট্রে পরিণত করা, যেখানে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী কোনো বিভেদ থাকবে না। এই প্রক্রিয়ার কাজটা করে আওয়ামী লীগ দীর্ঘদিনের ৭৬ বছরে কাজ করে এসেছে এবং বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। এখন যে প্রসঙ্গটা আপনি বলছেন, হ্যাঁ, আমাদের ভিতরে অনেক জায়গায় অনেক বিরোধ আছে। আমি এটাকে বিরোধ হিসাবে দেখি না, আমি এটাকে দেখি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগের অনেক জায়গায় অনেকে নানাভাবে প্রতিষ্ঠা পেয়েছেন। ধরুন, আমার নিজের কথাটা আমাকে আপনি প্রসঙ্গ আনছেন বিদায় বলতে হয়। সম্পর্কে শুনেছি যে আপনি ১-১১ যেহেতু শেখ হাসিনার মামলা লড়েছেন, আপনি আইন বার কাউন্সিলের মানে নেতা ছিলেন, আপনি সভানেত্রীর ঘনিষ্ঠ ছিলেন, আপনি গিয়ে সেখানে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। দেখুন, তাহলে আমাকে বলতে হয় সম্পর্ক কতটুকু? আমার পারিবারিকভাবে আমার বাবা আওয়ামী লীগ রাজনীতি করতেন, দায়িত্বে ছিলেন। আমার আপন বড় ভাই উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই রাজনীতি করেন। আমি ছাত্র রাজনীতিতে মাটিভাঙ্গা নামক কলেজ ছাত্র সংগঠনের সঙ্গে ছিলাম, অর্থাৎ ছাত্রলীগের সঙ্গে ছিলাম, উপজেলা ছাত্রলীগের সঙ্গে ছিলাম। আমি জিয়াউর রহমানের মার্শাল্লার সময় খুলনা শহর ছাত্রলীগের দায়িত্ব ছিলাম। খুলনার দৌলতপুর কলেজের ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ভিপি ছিলাম। খুলনার সরকারি কৃষি কলেজ ছাত্র সংসদে নির্বাচিত জিএস ছিলাম। আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। আমি আমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম 1988-এ। 1989 থেকে আমি জেলা আওয়ামী লীগের এক্সিকিউটিভ বডির মেম্বার।
আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছি, আওয়ামী লীগের ল সেক্রেটারি হয়েছি, জিয়াউর রহমানের সময় দীর্ঘদিন জেলে ছিলাম, এরশাদ সাহেবের সময় দীর্ঘদিন জেলে ছিলাম, প্রফেশনাল পলিটিক্স করেছি। কাজে আমি হঠাৎ করে উঠে আসা কেউ না। আমি জিয়াউর রহমানের যে সময় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি খুলনায়, তখন ওবায়দুল কাদের বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। আজকের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল। তখন আমরা ভিন্ন ধারার ছাত্রলীগের রাজনীতি করতাম, উনি এক ধারায় আমি এক ধারায়। আজ হঠাৎ করে উঠে এসে কিন্তু কিছু হয়নি। আমার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড ছাড়াও অনেক অনেক বড় হয়েছেন। আমাকে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এনেছেন তার বিচক্ষণতা। আলোচনাটা খুব ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেলাম এবং আমি আপনার এই সুযোগে আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারও জানলাম, কিন্তু মানে আমি একটা অভিযোগের অর্থে বলছিলাম যে মন্ত্রী এমপিদের সঙ্গে আসলে তৃণমূলের কোনো যোগাযোগ নাই, এটাই তো একটা অভিযোগ। এবং দেখেন এই দুর্দিনেও তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটা লুকিয়ে রাখতে পারছেন না, তারা তাই নিয়ে বলছেন, লিখছেন। দেখুন, এখানে বিভিন্ন গ্রুপিং আছে, এটা অস্বীকার করার কোনো অবস্থা নেই। গ্রুপিং আছে। ধরুন আমি মন্ত্রী থাকা অবস্থায় এমন খুব কম সপ্তাহ ছিল যে সপ্তাহে আমি আমার নির্বাচন এলাকায় যাইনি। বৃহস্পতিবার বিকালে চলে গেছি, শুক্র শনি রবিবার সকালে খুব ভোরে স্টার্ট করে চলে আসছি। আমার প্রতিটি গ্রাম প্রতিটি অঞ্চলে, ওই যে আমি বললাম আমার নাজিরপুর উপজেলায় আমি 1989 সালে আওয়ামী লীগের সেক্রেটারি, আজকের কথা না। কাজী তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্ক ছিল। হয়তো ধরুন আমার পূর্বে যিনি ছিলেন তাকে নমিনেশন না দিয়ে আমাকে দিয়েছেন, ওনার একটা সমর্থক গোষ্ঠী আছে তারা অখুশি। আবার তার পূর্বে যিনি ছিলেন সুধাংশুকর হালদার, তার সমর্থকরা অখুশি যে তিনি চলে গেছেন আর একজন এসেছে। আবার আগামীতে আমাকে দিতে পারেন, আমাকে নাও দিতে পারেন। এরকম প্রতিটি জেলায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আছে এবং প্রত্যেক নেতার কিছু সমর্থক অনুসারী আছেন, তাদের ভিতরে ক্ষোভ থাকতে পারে। আমি তো পরিষ্কার ভাবে বলি, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নমিনেশন না দেন আমি নির্বাচন করব না। আমি কোনোদিন বিদ্রোহী হয়ে আমার নেতা হতে হবে এই প্রবণতা কোনোদিন আমার ভিতরে নাই। এই প্রতিযোগিতাটা আছে এবং সেটাকে নিরসন করার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, দলের পক্ষ থেকে চেষ্টা করছেন, দলের নেতৃবৃন্দ চেষ্টা করছেন। আমার বিশ্বাস মাল্টিক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন এটা থাকলেও শেষ পর্যন্ত দলের আদর্শের প্রশ্নে সবাই মিলে আমরা একত্রে কাজ করতে পারি। লন্ডনে আপনারা তো ডক্টর ইউনূসকে খুব ব্যতিব্যস্ত করে রাখলেন। আপনার ভিডিও বেরিয়েছে যে আপনি প্রকাশ্যে বেরিয়ে এসেছেন লন্ডনে। তারপর আপনাকে এতেও দেখলাম যে আপনার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানেও আপনারা অনেক নেতারা একত্র হয়েছেন। এই যে লন্ডনে আর কলকাতায় এই ২ জায়গাতেই কি আপনাদের সবচেয়ে বেশি নেতাকর্মীরা আছেন? এবং এখানে কি মানে আপনারা কি নিয়মিত রাজনৈতিক মানে মিটিং-টিটিং করছেন? এবং আমি এটাও জানতে চাই যে পত্র-পত্রিকায় খবর বের হচ্ছে আপনারা নানা রকম সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন, আপনারা বিলাসী জীবনযাপন করছেন, এমন খবরও কোথাও, কোথাও বেরিয়েছে। তো আপনাদের চলছে কি করে আসলে? আমি প্রথমে নিজেরটা বলি। আমি একজন প্রফেশনাল লয়ার। আমার মেয়ে, আমি এমপি মন্ত্রী হওয়ার পূর্ব থেকেই লন্ডনে থাকেন। তিনি ব্যারিস্টার এবং একটা ইউনিভার্সিটির শিক্ষক। সে লন্ডনে না থাকলে তার কাছে থাকা সম্ভব হতো না, আমার হয়তো এখানে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াতো। দ্বিতীয়ত, আমি একটি ল ফার্মে পার্ট টাইম জব করি বলতে পারেন। ল প্রফেশনে জব শব্দটা বলতে হয় না, তারপরও সবার দর্শক শ্রোতারকে পরিষ্কার করার জন্য বললাম। কাজী আমাকেও কিন্তু এখানে খেতে হচ্ছে। আমার ঢাকার বাসা যেমন লুণ্ঠন হয়েছে, আমার পিরোজপুরে আমার নিজের বাড়ি, আমার ভাইদের বাড়ি লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি তো একটা কঠিন নির্বাচনী এলাকায় থেকে এমপি নির্বাচিত হয়েছি, যে এলাকায় একসময় এমপি ছিলেন বাবু সুধাংশুকর হালদার, তারপরে এমপি ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এরপর ছিলেন আমার পূর্বে যিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে আবুল সাহেব ছিলেন। কাজী রাজনৈতিকভাবে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফ্যামিলি, তাদের পলিটিক্যালি বুঝতেই পারেন যে তারা এখন বিভিন্নভাবে শক্তিশালী। ফলে নানা প্রতিকূল অবস্থার ভিতর থেকে আমাকে কিন্তু পরনের ড্রেস ছাড়া নিয়ে বের হতে পারিনি। আর অন্যান্য যাদের কথা বলেছেন, আমি সবার কথা বলবো না, তবে কারু কারু অবস্থা জানি খুবই নাজেহাল অবস্থায়। এমনও জানি বাংলাদেশের একজন সচিব, তিনি টেস্কো নামক একটা গ্রোসারি শপে চাকরি করতেছেন, খুবই দুঃখজনক। আর একজনাকে জানি
যে এখানে ওই শরণার্থীদের যে ক্যাম্পে থাকতে দেওয়া হয়, যেখানে গণহারে মানুষ থাকে, সেই ক্যাম্পে তার স্ত্রীকে নিয়ে আসেন। তিনি বাংলাদেশের একজন মেধাবী সচিব। একজন রাজনৈতিক নেতাকে আমি জানি তিনি অন্যের বাসায় লিভিং রুমে আছেন। আর আমি যদি আমার মেয়ে এখানে না থাকতো এবং বাংলাদেশেই কিছু লয়ার সাপোর্ট না পেতাম, এখানে থাকতে পারতাম না। এটা হলো এই পার্টটা। দ্বিতীয়, আপনি বলছেন যে ভারত এবং ইংল্যান্ডেই কি সব অ্যাক্টিভিটিস? না, পৃথিবীর সব দেশে আপনি দেখুন, কানাডায়, অস্ট্রেলিয়ায়, অস্ট্রিয়ায়, আমেরিকায়, সর্বত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই শুধু না, প্রবাসী বাঙালিরা অ্যাক্টিভলি তারা রোল প্লে করছে। আর আমরা যে এখানেই রাজনীতি করছি তা না। আমি গতকাল 2টা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছি। একটায় ছিল 3077 জন লোক, আর একটায় ছিল 2000 লোক। তা বাংলাদেশে তো আমি 2000 লোকের নিয়ে জনসভা করতে পারবো না, আমার করতে দেবে না। কাজে আমি এই যে তথ্য প্রযুক্তির সুযোগটা শেখ হাসিনা করে দিয়েছেন, সেই সুযোগে আমি আমার সারা দেশের নেতাকর্মী, আমার নির্বাচনী এলাকার নেতাকর্মী, তাদের সঙ্গে আমরা অ্যাক্টিভলি কাজ করতেছি। কাজে আমরা রাজনৈতিক কার্যক্রমের সঙ্গেই কিন্তু সম্পৃক্ত আছি। আর একটা কথা, আপনি বলছেন যে আমাদের নেতারা কি সবচেয়ে বেশি এই 2টা দেশে? না, আমাদের নেতারা, আমাদের কর্মীরা সবচেয়ে বেশি বাংলাদেশে। না হলে 3,60,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর 99% আওয়ামী লীগের লোক। 110 জন আছেন এমপি, 38 জন মন্ত্রী, জেলা পর্যায় থেকে শুরু করে নেতৃবৃন্দ। তাহলে অধিকাংশ লোক বাইরে, অনেকে টকশোতে বলে আওয়ামী লীগের নেতা কর্মীরা সব পালিয়ে গেছে। আরে ভাই, পালিয়ে যদি যায় তাহলে 110 জন এমপি কিভাবে জেলা কারাগারে আছে, সেন্ট্রাল কারাগারে সহ বিভিন্ন কারাগারে? 38 জন মন্ত্রী কিভাবে কারাগারে? তাহলে 3,60,000 জন লোক কিভাবে কারাগারে? গত পরশুদিনে তো আমাদের একজন প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তুহিন নামক একজন লেডি এমপি কে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা 80% ঊর্ধ্বে, 90% পর্যায়ে বাংলাদেশের ভিতর আছেন। তারা আত্মরক্ষা করার ভিতর থেকেও কাজ করছেন। কাজী আমরা ভারতে বা ইংল্যান্ডে বা অন্য জায়গায় বেশি না, আমাদের সবাই প্রায় দেশে। আমরা যারা বাইরে আছি তারা হয়তো দৃশ্যমান হয়ে কাজ করছি বিধায় আপনাদের বা অনেকের চোখে পড়ছে। মূল স্রোত, মূল নেতৃবৃন্দ, মূল কর্মীরা এখনো বাংলাদেশে। আওয়ামী লীগের সবচেয়ে খারাপ নির্বাচন হয়েছিল 91 সালে। সেই 91 সালে যত কোটি মানুষ আমাদের ভোট দিয়েছিল, অত কোটি মানুষের 2% কি দেশের বাইরে আসছে? আসে নাই। ওরাই আওয়ামী লীগের প্রাণ শক্তি। ফলে দেশের ভিতরেই আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন। দেশের ভেতরে যে নেতাকর্মীরা আছেন, এই যে আপনারা তার মানে অনেক, মানে আপনি কয়েক হাজার লোকের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তেই। কেমন আছেন তারা? বিশেষ করে আপনি যখন আপনার নির্বাচনী এলাকাটার কথা মনে করালেন, সেটা তো জামায়াতে ইসলামীর এই প্রবল প্রতাপশালী মানে ব্যাপক জনপ্রিয় নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীরও এলাকা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন আছেন? সেটা একটা আ আমি যদি ঠিক বলি যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাও। তো সেই এলাকায় নেতাকর্মীরা কেমন আছেন? আপনার কাছে কি খবর আসে? আর আপনারা কি করতে পারেন আসলে আ মানে এই দূরত্ব থেকে? দেখুন, আমার এলাকাটা তো বটেই, সারা বাংলাদেশের চিত্র আসে, কারণ আমি কখনো চট্টগ্রামের বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গায় যুক্ত হই। ভালো নেই কেউ। ধরুন একটা উদাহরণ হিসেবে বলি, আমি আমার নির্বাচন এলাকায় 3টি উপজেলা। এই 3টি উপজেলায় আমি উপজেলা পরিষদের মিটিং এ অ্যাটেন্ড করার জন্য এলাকায় গিয়েছিলাম। তখন আন্দোলন চলে। সেই সময় ঢাকায় কয়েকজন ছাত্র মারা গেছে। আমি 3 দিন আমার নির্বাচনী এলাকায় ছিলাম। এই 3 দিনে ঢাকায় যে সকল ঘটনায় যারা মারা গেছে, সে হত্যা মামলায় আমি আসামি। আমি ঢাকায় আদৌ ছিলাম না। আর আমার এলাকার এমন ব্যক্তিরা আছে যারা আওয়ামী লীগ করতো, কেউ ইতালিতে, কেউ ফ্রান্সে, কেউ আমেরিকায় রয়েছেন, কিন্তু এলাকায় নাই, বিভিন্ন কারণে তারা দেশের বাইরে, এবং তারা দেশের বাইরে বহু আগের থেকে, তারা মামলায় আসামি। এমনকি মৃত ব্যক্তিরাও মামলায় আসামি। আবার এমন আছে আমার এলাকায় মোমেন মোর্শেদ শুভ্র নামক যুবলীগ ছাত্রলীগের একটি ছেলে, একেবারে পৌর ছাত্রলীগের সেক্রেটারি, অর্থাৎ ছোট্ট, 7টি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়ার পর যখন বেরিয়ে আসতে গেছে, তখন এই জেলখানার গেটের বাইরে যেতে পারে নাই, ওখান থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে আবার তাকে আরেকটি মামলায় দিয়েছে। আমার একটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার কনস্টিটিউয়েন্সির অ্যাডভোকেট মতিউর রহমান, তাকে হার্টের প্রবলেম হয়, তার হার্ট ইনস্টিটিউট নিয়ে তাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তিনি বারের নেতা, তাকে এত কিছু ঘটার পরও জামিন দেওয়া হয়নি। যা মামলা, এবং এমন সব গায়েবী মামলা হচ্ছে যে মামলা কল্পনাতীত, আদৌ সেখানে কোনো মামলা হয়নি।
আমি দেখলাম যে আমি দেশের বাইরে ছিলাম একটা ঘটনায়, সেই সময় ওই যে মামলা দেখানো হয়েছে 2014 সালে, তখন আমি অ্যাক্টিভলি লোকাল পলিটিক্স ইনভলভ না, সে মামলায় আমি আসামি। কাজে এভাবে বাংলাদেশে মামলার যে ভয়ঙ্কর একটা নির্যাতন চলতেছে, এবং যাদের নাম মামলায় নেই তাদের ধরে নিয়ে টাকা দাও, টাকা না দিলে বলা হচ্ছে অজ্ঞাতনামা আসামি তুমি। এভাবেই সারা বাংলাদেশের নির্যাতন। রিক্সা চালক জয় বাংলা বলতো, তাকে এখন এলাকায় রিক্সা চালাতে পারছে না। জমিতে কাজ করা মানুষ সে এলাকায় থাকতে পারতো না, কারণ সে আওয়ামী লীগ করে। ও কোনদিন মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান হতে চায় না, কিন্তু ওর প্রাণটা আওয়ামী লীগ, ওর আত্মাটা আওয়ামী লীগ। তাদেরকে আজকে ঢাকায় গিয়ে, আমার এলাকার একটা ছাত্র নেতাকে ঢাকায় গিয়ে এমন একটি জব করতে হচ্ছে, শুনে কষ্ট পাই। আমরা করছি, আমাদের ভিতর যারা দেশের ভিতরে একটি সচ্ছল, কাউকে 1000 টাকা, কাউকে 2000 টাকা দিতে বলছি, আমাদের সমর্থন অনুযায়ী সাহায্য করছি, অনেকে হয়তো পারতেছি না, বিভিন্ন ভাবে সহযোগিতা করছি। আমার মনে হয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে না, পাকিস্তান আমলেও এত পলিটিক্যালি নির্যাতন এবং এত নির্দয় আচরণ, এত মব আচরণ আর কখনো কোথাও হয়নি। ফলে আমাদের নেতা কর্মীরা ভালো নেই। একজন কর্মীকে আমি জিজ্ঞাসা করছি, তাহলে রাজনীতি ছেড়ে দে যদি এই অবস্থা হয়। সে বলছে, ভাইজান আওয়ামী লীগ করবো, মরতে হইলে আঞ্চলিক ভাষায় মরতে হইলে মরবো, আওয়ামী লীগ ছাড়বো না। ওইখানেই শেখ হাসিনার একটা কথা আমার মনে পড়ে, যে আওয়ামী লীগের প্রাণ শক্তি হচ্ছে তৃণমূলের আওয়ামী লীগের কর্মীরা। এদের শক্তিকে কোনোভাবে কেউ কোনোদিন দাবিয়ে রাখতে পারবে না। এলাকার মানুষ ভালো নেই, দেশের সাধারণ মানুষ ভালো নাই। একজন সংস্কৃতি সেবী আসাদুজ্জামান নূর, সে মানুষকে খুন করতে গেছে। শাহরিয়ার ভাই একজন সাংবাদিক, সে মানুষকে খুন করতে গেছে। মমতাজ মানুষকে খুন করতে গেছে। শমীক আয়সার মানুষকে খুন করতে গেছে। এই নির্মমতা, বর্বরতার ভিতর থেকে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করত, তাদের বিনাশ করতে চাচ্ছে। আসলে এটা বিনাশ হয় না এই কারণে, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে একটা দর্শন, এটা একটা বিশ্বাস, এটা একটা অনুভূতি। যারাই এই যে আপনি কয়েকজন লোকদের উদাহরণ বললেন, 600 সাংবাদিক আসামি, ফারজানা, রূপা, শাকিল, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ অসংখ্য সাংবাদিকরা জেলের ভিতর আছে। তাদের চাকরিচ্যুত করা হচ্ছে, এক্রিডিটেশন কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, অনেক পত্রিকা অফিসে নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে একটা পত্রিকায় নিউজ হওয়ার পরে আমি নির্বাহী সম্পাদককে বললাম, যেটা তো সর্বভাবে মিথ্যা, এই নিউজটা কেন করলেন? সে আমাকে নাম প্রকাশ না করার সত্ত্বে বলল, ভাই এটা স্লিপ দিয়ে যাওয়া হয়েছে, এটা ছাপাইতে হবে, এর বাইরে আমাদের আর কিছু করার ছিল না। এভাবে দেশের গণমাধ্যম চলছে। কাজে এই অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে যে একটা বিস্ফোরণ উন্মুখ অবস্থা। আওয়ামী লীগ না, সাধারণ মানুষ এখন বিস্ফোরণে ফুটে ওঠার মতো অবস্থা বাংলাদেশে। কবে, কবে আওয়ামী লীগ এই মানুষদের, মানে আপনারা যদি বলছেনই যে আ মানে মানুষ নির্যাতিত, সে কারণে আপনারা সংগঠিত হচ্ছেন। মানে আওয়ামী লীগ কবে সেই মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারবে? তার নেতাকর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে পারবে? মানে একটা মানে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কবে ফিরতে পারবে? মানে আদৌ পারবে? একটা পরিশুদ্ধ রিফাইন্ড আওয়ামী লীগের কথা অনেক মাস ধরে হচ্ছিল। কিন্তু এখন সেই আপনাদেরকেই দেখছি। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক এখনো আছেন, সেটা বলেছেন তিনি। অনেকেই বলছিলেন যে একদম নেতৃত্ব পর্যায়ে সবাইকে বদলে যাওয়া দরকার ছিল আওয়ামী লীগের। তো সেই মানে আওয়ামী লীগ কবে ফিরতে পারবে আসলে বাংলাদেশের রাজনীতিতে? আর হত্যা সহ বিভিন্ন অপরাধে যদি বিচার হয়ে যাবে, কারণ ডক্টর ইউনূস আশা করছেন এপ্রিলে উনি নির্বাচন দেওয়ার আগে, বা তারেক রহমানকে যে কথা দিয়ে গেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আগে বিচার একটা জায়গায় পৌঁছাবে। তো আপনাদের নেতা সহ একটা বড় অংশের নেতারা যদি সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হন, কিভাবে ফেরা? মানে এর রাজনৈতিক প্রত্যাবর্তন সম্ভব কি করে? দেখুন, আওয়ামী লীগের প্রাণ পুরুষকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুকে। কাজে এর চেয়ে তো আর বড় সাজা নাই। কি সাজা ওরাও দেবে? যারা সাজা দিচ্ছে তাদের অথরিটি কি? কাজে যারা সাজা দিচ্ছেন, এই সাজা যদি তারা বানোয়ার চেষ্টা করেও থাকেন, এটা প্রথমত সফল হবে না। যদি জোর করে কোনো সাজা ডিক্লেয়ার করতে চায়, ওই সাজা বাংলার মানুষ গ্রহণ করবে না, ও সাজা উড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ কোথায় রয়েছে? আওয়ামী লীগ বাংলাদেশেই আছে। বাংলাদেশ শব্দটা উচ্চারণ করতে গেলে আওয়ামী লীগকে বাদ দিয়ে উচ্চারণ করা যায় না। বাংলাদেশ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ
অবিচ্ছেদ্য সত্তা। বঙ্গবন্ধু যখন 6 দফা দিয়েছিল তখন কিন্তু একটা 21 দফার ক্যাম্পিংও ছিল। তারা কিন্তু বলছিল যে না, এই 6 দফার চেয়ে 21 দফা, কেউ বলছিল 11 দফা। বঙ্গবন্ধু বলছিলেন যে এটাই সঠিক। তখন পাকিস্তানিরা বলছিল শেখ মুজিবের 6 দফা 6 দফা না, এটাই হচ্ছে বিচ্ছিন্নতার একটা সিদ্ধান্ত। বঙ্গবন্ধুর দূরদৃষ্টি যখন প্রগাঢ় ভাবে, তখন তিনি আওয়ামী শব্দটা, মুসলিম শব্দটা বাদ দিলেন। তখন মুসলিম কিছু নেতারা বলছিলেন যে মুসলিম শব্দটা বাদ দিয়ে এই সংগঠন বাংলাদেশকে খাওয়ানো যাবে না। সেই সংগঠন কিন্তু খাওয়ানো গেছে। সেই সংগঠনের নেতৃত্বে কিন্তু 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। শেখ হাসিনা দেশে ফেরার পরেও কিন্তু আওয়ামী লীগকে বিভাজনের চেষ্টা করা হয়েছে। মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে, তারপরে আব্দুল মালেক উলুকের নেতৃত্বে, কখনো দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে, মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে, পরবর্তীতে ডক্টর রাজ্জাক এবং মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে ডক্টর কামাল হোসেন আলাদা দল করেছেন। বিভিন্নভাবে আওয়ামী লীগকে বিভাজনের চেষ্টা কিন্তু অন-11-এর সময় করা হয়েছে। কাজেই পরিশুদ্ধ টুদ্ধ এইসব হবে না। মূল স্রোতের আওয়ামী লীগ মানুষ চিনে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ। আমাকে একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলা হয়েছে যে আপনি কোন গ্রুপ করেন? তা আমি বলছি আওয়ামী লীগে কোনো গ্রুপ নাই। বারবার পিড়াপিড়ি করার পরে বলছে আপনি বলেন না কোন গ্রুপ। আমি বলে যদি শুনতেই চান তাহলে নেকেট ভাষায় আমি হচ্ছে শেখ হাসিনা গ্রুপ করি। কারণ আওয়ামী লীগে শেখ হাসিনার চেয়ে দরদি নেতা এবং আওয়ামী লীগকে মূল স্রোতে ফিরিয়ে আনার শেখ হাসিনার চেয়ে দৃঢ়চেতা এবং এই চ্যালেঞ্জ নেওয়া এবং তাকে যে টার্গেট করে মূল ব্যক্তি মনে করে, এটা 19 বার তাকে হত্যার চেষ্টাকারীরাই বুঝেছিল যে মূল আওয়ামী লীগ শেখ হাসিনা, অন্য কেউ না। এই জন্য আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি। আর দেশে আমরা সশরীরে ইনশাআল্লাহ যাব, সেদিন দূরে না। আমি দিন তারিখ ক্ষণ বলতে পারি না, এই কারণে আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির কেউ নই। আওয়ামী লীগের পিরোজপুর জেলা কমিটির 1 নম্বর সদস্য আর আওয়ামী লীগের একজন সমর্থক। সেই জন্য আমার বিশ্বাসের জায়গা থেকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্টের জায়গা থেকে বলবো, সেদিন খুব দূরে না আমরা একসঙ্গে বাংলাদেশে যে বিস্ফোরণ উন্মুখ অবস্থায় আওয়ামী লীগের জোয়ার দেখাবো, সেই জোয়ারে এই যে সুদী ইউনুস, দুর্নীতিবাদ ইউনুস, অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস, নিজের সুযোগ সুবিধা নেওয়া ইউনুস এবং তার সহযোগীরা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন, সেদিন খুব দূরে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম, আপনাকে সময় দেওয়ার জন্য। আরো অনেক প্রশ্ন ধন্যবাদ আপনাকেও। নিশ্চয়ই আবারও কথা হবে। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ।